নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সাথে আছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি। আজকে বর্তমান পত্রিকাতে একটা বড় করে হেডিং করা হয়েছে, যেটাতে মমতা ব্যানার্জি বলেছেন মমতা ব্যানার্জি বলেছেন যে ভারতবর্ষের গণতন্ত্র মোদি মানে নরেন্দ্র মোদি মাননীয় প্রধানমন্ত্রী জেলে ভরে রেখেছেন। এই আর্টিকেলটা সম্পর্কে বা এই ধরনের বক্তব্য সম্পর্কে কি বলবেন? দেখুন, উনি এরকম ধরনের মন্তব্য আজকে নয়, উনি যখন থেকে অ্যাক্টিভ রাজনীতিতে রয়েছেন তখন থেকে উনি বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন। এবং আমরা দেখেছি ভারতবর্ষের যা রাজনৈতিক প্রেক্ষাপট, সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক যারা নেতা বা নেত্রী তারা বহু মন্তব্য বহু সময়ই করে থাকেন, কিন্তু সেই মন্তব্যের যে কতটা বাস্তবতা রয়েছে সেই বাস্তবতা কখনোই খুঁজে পাওয়া যায় না। আপনি যার কথা বলছেন, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, যে তিনি বলছেন যে এই গণতন্ত্রকে জেলে ভরে রাখা হয়েছে, এই মতামতের সাথে আমি অন্তত একমত নই। তার কারণ হচ্ছে, কারণটা আমি আপনাকে ব্যাখ্যা করছি। কারণ গণতন্ত্র মানে হচ্ছে যে সমস্ত মানুষের তাদের বলার যে রাইট বা তাদের অধিকার, সেইটাকে প্রতিষ্ঠিত করা। সুতরাং সেইখানে ওনার কথা ভিত্তিহীন কথা। আপনি একটা কথা বলুন, তাহলে ভারতবর্ষে তো তাহলে যদি সেটাই হতো তাহলে ভোটিং সিস্টেমটাকে পুরো তুলে দেওয়া হতো, তাহলে সমস্ত জায়গাতে আনকন্টেস্টেড বিজেপি জিতে যেত। এক। দ্বিতীয় হচ্ছে যে তাহলে উনি যে এই কথাগুলো বলেন, ওনার দল কি করেছে? যে ভোটটা গেল, বিগত যে পঞ্চায়েত ভোটটা গেল, সেখানে ওনার দল কি করেছে সেটা আপনাকে দেখতে হবে। উনি রিগিং করে, চোট্টামি করে, বিভিন্ন জায়গায় ধাপ্পাবাজি করে, গায়ের জোর দেখিয়ে পঞ্চায়েত ভোটটাকে বিপুল সংখ্যক ভাবে জিতে এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু পাশাপাশি আপনাকে এখনো আমি মনে করিয়ে দিই সেই পুরনো কথা, যে হাইকোর্ট যে বলেছিল 2023 সালে এই মাঝামাঝি সময়ে যখন এই মামলাগুলো হচ্ছিল, আমরাও মামলা করেছিলাম, যে কেউ জয়ী নয়। সেই অর্ডারটা কিন্তু এখনো রয়েছে। ওনার যে কথাবার্তা সেগুলো মানে টোটালি বেসলেস, লাগামহীন। উনি অনেক কিছু বলেন। উনি সেই রাকেশ শর্মা চাঁদে যাওয়া থেকে শুরু করে উনি অনেক কিছু বলেছিলেন, কিন্তু রাকেশ রোশন যাওয়া থেকে উনি 150 কেজি ওয়েট বলেছিলেন বাচ্চার। সুতরাং উনি যে কথাগুলো বলেন সেই কথাগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল আমি খুঁজে পাই না। এক। দ্বিতীয় হচ্ছে যে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেন, তাহলে ওনার দল তাহলে কি ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে? ওনার দলের তো বহু এমপি রয়েছেন সেখানে দিল্লিতে, তারা কেন এই প্রশ্ন তোলেন না? পার্লামেন্টে দাঁড়িয়ে তারা কেন এই প্রশ্ন তোলেন না? ভারতবর্ষে যারা অন্যান্য জায়গা থেকে জিতে আসা এমপি, তারা কেন এই প্রশ্নটা তোলেন না? উনি নিজের রাজ্যে বসে এই ধরনের কথাবার্তা ভোট প্রচারে এসে কেন বলছেন? উনার দলের এমপির না, এটা তো পার্লামেন্টের ইস্যু, পার্লামেন্টে তোলার দরকার আছে। উনি যে এই কথাগুলো বলছেন, এটা শুধু ভোট গরম করা রাজনীতি ছাড়া কিছুই নয়। আমার মনে হয় যে উনি যে কথাগুলো বলছেন, এর আগেও উনি যথেষ্ট অপমানজনক কথা বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে। উনার যে সমস্ত কথা, এগুলোকে আমি কন্ডেম করি। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি যখন আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কথা বলবেন, সেখানে তিনি মিনিমাম সম্মান যতটুকু দেওয়া উচিত সেই সম্মানটুকু রেখে তিনি কথা বলবেন, এইটুকুই আমি মনে করি। গণতন্ত্রকে মানে জেলখানায় ভরে রাখার অথরিটি বা অধিকার কোনো মন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীর আছে কিনা এটা আমি জানা নেই। কারণ একজন আইনের ছাত্র হিসেবে আমি এইটুকুই বলবো, দেশে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেখানে যদি কোনো মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী হন, তিনি যদি গণতন্ত্রকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেন, তাহলে তার জন্য বিভিন্ন কোর্ট রয়েছে, তার জন্য কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে। সেগুলো বাদ দিয়ে আজকে কারো একটা কথায় গণতন্ত্রকে গলা হত্যা করে মানে জেলখানায় ভরে রাখা হয়েছে। হয়তো দেখুন উনি কেন এই কথাগুলো বলছেন, উনি তো সবসময় উল্টো দিক থেকে রিলেট করে কথা বলেন। আজকে ওনার দলের নেতা মানে মন্ত্রী চোর, এমএলএ চোর, এমপি চোর, কাউন্সিলর চোর। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
উনি ভাবছেন যে তাদের বিরুদ্ধে যেহেতু তদন্ত হচ্ছে, তদন্তে দোষী প্রমাণিত হয়ে যেহেতু তাদের দলের লোকরা জেলখানায় ঢুকে যাচ্ছে, সেটা বুঝি বা নরেন্দ্র মোদী করাচ্ছেন। এটা কি কখনো সম্ভব? কোর্টে মামলা হয়েছে, কোর্ট থেকে অর্ডার হয়েছে, অর্ডারের বেসিসে তারা আজকে জেলখানায় গেছেন বা তাদের বিরুদ্ধে কেস চলছে। সুতরাং উনার কথায় একজন মন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী এই কথা বলছেন বা করছেন, এইটার কোনো ভিত্তি নেই। উনি যে কথাগুলো বলেন সম্পূর্ণ ভিত্তিহীন। মানে এর আগের ভোটগুলোতে উনি ভেবেছিলেন উনার এই ধরনের মানে অবাস্তব কথাবার্তা বলে উনি ভোট বৈতরণী পার করে দেবেন, এবং সেটা কিছু ক্ষেত্রে হয়েও ছিল। উনি ভেবেছেন যে এই ভোটটাও বোধহয় সেইভাবে হয়ে যাবে, কিন্তু লোকসভা ভোটের এই ভোটটাতে, যে ভোটটা আর কয়েক মাসের মধ্যে আসছে, উনি বুঝে গেছেন যে হালে পানি নেই, হালে পানি নেই। যে কোনো মুহূর্তে তার দলের আরো নেতা মন্ত্রীরা অ্যারেস্ট হয়ে যেতে পারেন। যেভাবে তৃণমূলের ঘর ভাঙছে, তিনি দিশেহারা। তাই তিনি কখন কি মন্তব্য করছেন তিনি নিজেই জানেন না। আমার মনে হয় উনার চিন্তা ভাবনা করে কথাবার্তা বলা উচিত। দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে যদি এই ধরনের কথা বলে থাকেন, সেটা অত্যন্ত অসম্মানজনক। এটা শুধুমাত্র মানে প্রধানমন্ত্রীকে অপমান নয়, দেশের জনগণকেও তিনি অপমান করছেন। তার এই করার অধিকার আছে বলে আমার মনে হয় না। বলছে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের লোকদেরকেই ধরছে, বাকি ওনাদের কাউকে ধরছে না, শুভেন্দু অধিকারীকে ধরছে না। এটা উনি বলতে পারেন, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের লোকজনকেই ধরছে। 34 বছর তো সিপিএম রাজত্ব চালিয়েছিল, 34 বছর তো সিপিএম রাজত্ব চালিয়েছিল। তাহলে আপনি তো প্রচুর মামলা মোকদ্দমা প্রচুর করেছিলেন সিপিএম এর বহু নেতা মন্ত্রীর বিরুদ্ধে, সেই মামলা তো প্রমাণ করতে পারেননি। কিন্তু আপনাদের নেতা মন্ত্রীর বিরুদ্ধে মামলা প্রমাণ হয়ে যাচ্ছে কি করে, তথ্য প্রমাণ চলে আসছে কি করে? তাহলে যদি কোনো নেক্সাস থেকেও থাকে, যদি আমি ধরে নিলাম এটা একটা চাল, কিন্তু আপনারা সেটাকে ডিফেন্ড করতে পারছেন না কেন? আপনাদের অপরাধটাকে আপনারা প্রমাণ হতে দিচ্ছেন কেন? তার মানে অপরাধটা এতটাই প্রবল যে আপনারা চেষ্টা করেও সেটা ঢাকতে পারছেন না। প্রকারান্তরে আপনারা মেনে নিতে বাধ্য হচ্ছেন যে আপনারাও অপরাধ করেছেন। আপনি অন্য দলের দিকে আঙুল তোলার আগে আপনি নিজের দলটা আগে পরিষ্কার করুন। আপনার দলের নেতা মন্ত্রী এমএলএ এমপি কাউন্সিলর সবাই তো চোর, সবার নামে অভিযোগ, এবং সেই অভিযোগের সত্যতা রয়েছে, সেই অভিযোগের ডকুমেন্টেশন রয়েছে। কেন্দ্রীয় বাহিনী যখন আপনার দলের বীর পুঙ্গব শাহজাহানকে ধরতে যায়, সেখানে কেন্দ্রীয় বাহিনী অ্যাটাক হয়ে যায়, সেখানে পুলিশ তাকে শেল্টার দেয়। আপনি তাহলে কি বলেন যে আপনি তো তাহলে আমি বলবো আপনার দল এবং আপনার দলের লোকজন যারা অপরাধী, যারা সমাজের মানে কীট, যারা নারী সম্ভ্রম রক্ষা করতে পারে না, তাদেরকে আপনার দল তাহলে শেল্টার দেয়। আপনি সেই দলের একজন মুখপাত্র হয়ে, প্রধান হয়ে আপনি আবার বড় বড় সাফাই গাইছেন। এটা কি জনগণের কাছে আপনার মানে কি বলবো, আপনার সম্মানটা কি খুব বেড়ে যাচ্ছে? আমার মনে হয় না। আপনি এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। রাজ্যের মানুষ আপনাকে এনেছে, আপনার ক্যারিশমা রয়েছে, কিন্তু আপনার দলের লোকজন সেই রাজ্যের মানুষকে ঠকিয়েই, মানুষকে চিটিংবাজির মধ্যে ফেলে দিয়ে, মানুষকে শোষণ করে, মানুষকে মেরে আজকে তাদের লালসাটাকে মানে চরিতার্থ করছে। এইভাবে চলতে থাকলে কিন্তু একটা সময় আপনার দলকে ছুঁড়ে ফেলে দিতে সময় লাগবে না, এবং এই ভোটেও সেটা হতে পারে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সুমিতা মহুয়া মিত্র মানে সাংবাদিকদেরকে যাতা বলছে, এবং শুধু তাই নয়, রিসেন্টলি মানে মাঝের আঙ্গুল দেখাচ্ছে। দেখুন, আমি একটা কথা বলবো, মহুয়া মৈত্র এর আগেও সাংবাদিকদের দুপয়সার সাংবাদিক বলেছিলেন, ঠিক আছে? কেন যে সাংবাদিকরা ওনার খবর করতে যায়, ওনার মতন একজন মানে যার কথাবার্তা কোনো ঠিক নেই, যার উপর এত অ্যালিগেশন রয়েছে, পয়সা দিয়ে তিনি নাকি বিভিন্ন প্রশ্ন করেছেন পার্লামেন্টে, ঠিক আছে, কেন খবর করতে যায় আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে। এবং মহুয়া মৈত্র যদি সত্যিকারে এরকম কিছু করে থাকেন, আমি যদিও সেই খবরটা দেখিনি, যদি করে থাকেন, আপনি তো একজন সাংবাদিক, আমি আপনার মাধ্যমে বলবো আপনি আপনার সাংবাদিক বন্ধুদের বলুন তারা যেন আইনানুগ ব্যবস্থা নেয়। যে কোনো একজন সাংসদ, তারা সাংবাদিকরা হচ্ছেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ দি কনস্টিটিউশন। তাহলে ফোর্থ পিলার আজকে যদি এফেক্টেড হয়, তাদেরকে যদি কোন রকম কোনো কুৎসা বা লালসার শিকার হতে হয়, বা তাদেরকে যদি কারোর ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়, তার জন্য আইনে যথেষ্ট প্রভিশন রয়েছে। আমি বলবো আপনি তাদেরকে বলুন যে তারা যেন আইনের প্রভিশন নেয়, এবং আইনের যথেষ্ট তাদেরকে সাপোর্ট করবে আইন। এবং মহুয়া মৈত্র এখন যে বিভিন্নভাবে যে তিনি হ্যাকেলড হয়েছেন,
বিভিন্নভাবে তিনি বলছেন তিনি হ্যাকেল হয়েছেন, তার নামে এত এত কেস হয়েছে এবং যার জন্য সাংবাদিকরা আজকে তাকে প্রশ্ন করেছে। ঠিক আছে, আমার মনে হয় তিনি নিজের টেম্পারামেন্টও ধরে রাখতে পারছেন না, ভোটের মুখে কোন দিকে তিনি যাবেন তিনি বুঝতে পারছেন না, যদিও তার দল তার পাশে আছে, কারণ এই দল চোর চিটিংবাজদের পাশে থাকে, সুতরাং তার দল তার পাশে রয়েছে। আমি অবাক হয়ে যাই যে তথ্য প্রমাণ হওয়া সত্ত্বেও তারপরেও দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যখন কেউ জেলে ঢুকে যাওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। একটা সময় যখন চারদিক থেকে সমালোচনা চলে আসে তখন গিয়ে দল তার সদস্য পদ খারিজ করে, যেটা আমরা দেখতে পেয়েছি পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে, যেটা আমরা দেখতে পেয়েছি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে। এই দল যারা করবে তারা জানে, মহামিত্র জানেন, তার দল তার পাশে আছে। তিনি যত বড়ই দুর্নীতিবাজ হন না কেন, যত বড়ই তিনি চিটিংবাজ হন না কেন, তার দল তার পাশে রয়েছে, তার কিচ্ছু হবে না। সেই জন্যই তিনি এত বড় সাহস পাচ্ছেন। কিন্তু আমি বলবো কনস্টিটিউশনাল পাওয়ার আপনাদের সাংবাদিকদেরও রয়েছে, কারোর অধিকার নেই তাদেরকে অসম্মান করার। আমি বলবো আপনার মাধ্যমে আমি বার্তা দিতে চাই সেই সমস্ত সাংবাদিক বন্ধুদের, আপনারা আইনের অঙ্গনে যান, আপনারা কমপ্লেন করুন, আপনারা নিশ্চয়ই আইনের সাহায্য পাবেন এবং আপনাদের উপযুক্ত বিচারও পাবেন। ভোট প্রচারে তৃণমূলের প্রায় দেখা যাচ্ছে প্রতিটা প্রার্থী গিয়ে নাচা গানা করছে, কি বলবেন? আর দেখুন, এটা তো ওদের একটা কালচার, কারণ মানুষকে কিছু দেখানোর ব্যাপার থাকে ওদের, যে আমরা এসেছি, আমার প্রেজেন্সটা দেখো, হ্যাঁ, আমরা সবসময় তোমাদেরকে এত কিছু দেখাতে চাই, ঠিক আছে। এবং এটা ছাড়া তো, সার্কাস ছাড়া তো এটা আর তাদের কাছে কিছু নয়, কারণ তারা জানে যে তাদের দলের কোনো আইডিওলজি নেই, ঠিক আছে। তারা এইবার টিকিট পেয়েছে, নাচা গানা করে মানুষের সামনে একটা যদি কোনো কিছু না দেখাতে পারে, তাদের দলের যারা বড় বড় প্রতিনিধি রয়েছেন, তাদের দলের যারা মাথা রয়েছেন, তাদের সামনে যদি একটা ভালো বার্তা না তুলে ধরতে পারে, পরবর্তীকালে ভোটের ক্যানভাস থেকে তারা হয়তো হারিয়ে যাবে। আর এরাও জানে, যারা প্রতিনিধি রয়েছেন তারাও জানেন যে সমস্ত লোকজন রয়েছে তারা হয়তো এইটাই পছন্দ করেন। কারণ আমি এটা বলবো যে এই জিনিস করে তো সাকসেসও হয়েছে, সেই জন্যই তারা করছেন। আমি অবাক হয়ে যাই, আমি কোনো রাজনীতি করি না, আমি অবাক হয়ে যাই আমাদের যাদবপুর কেন্দ্রে যাদবপুর লোকসভায় বিকাশ ভট্টাচার্যের মতো এত বড় একজন সিনিয়র অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মিমি ভট্টাচার্য জিতে গেলেন সিনেমা, নাটক, গল্প এই সমস্ত দেখিয়ে, বিভিন্ন ধরনের মন্তব্য করে, সেখানে গিয়ে হাই হ্যালো করে কোনো সেরকম ভাবে প্রচার না করেই লক্ষ লক্ষ ভোটে তিনি জিতে গেলেন। সুতরাং মানুষ হয়তো এটাকে পছন্দ করছে। দেখুন, একটা কথা বলি, আমার বলার এখানে কিছুই নেই, তারা টেস্টটা জানেন, তারা জানেন যে মানুষ কোনটা চায়, মানুষ কোনটা পছন্দ করে, তারা সেটা জানেন, সেই জন্যই হয়তো তারা এটা করছেন। আমি কোনো অন্যায় দেখছি না। তার কারণ কেন জানেন তো? কারণ আমি একটা জিনিস অবাক হয়ে যাই এই ভোট প্রচার দেখে, যে বিভিন্ন দল, শুধু একটা দল বলে না, সমস্ত দলই আপনি দেখবেন কখনো কোনো মুসলিম প্রধান অঞ্চলে গেল, সেখানে তাদের মতন করে পোশাক পরে নামাজ পড়তে বসে পড়লো। কখনো কোনো মন্দিরে গেল বা কোনো যেখানে গেল সেখানে দেখবেন বনগাঁ অঞ্চলে প্রচার হচ্ছে, ওই ঠাকুর যেখানে বড়মার ওই জায়গাটায় প্রচার হচ্ছে, সেখানে তারা দেখবেন সবাই ওই রকম ওই সন্ন্যাসীর বেশ পরে সমস্ত দলের লোকজন সেখানে গিয়ে প্রচার করছে। আমি মোহাম্মদ সেলিমকে একবার প্রচার করতে দেখেছিলাম, খোলকট্টাল নিয়ে সন্ন্যাসী সেজে তিনি প্রচার করছেন। সুতরাং প্রচারে তারা মনে করেন যে আমি সবার লোক, আমি সবার। কিন্তু এই প্রচার দেশের প্রধানমন্ত্রীও করেছেন, বিভিন্ন নরসিংহারাও একবার ভোট প্রচার করতে গিয়ে তিনি নামাজ পড়েছিলেন। সুতরাং আমার মনে হয় এটা একটা কালচার, এই দেশেরই একটা কালচার। তবে এই নাচা গানা করা যেটা আপনি বলছেন, এইটা হয়তো এই রাজ্যের ট্রেন্ড। তারা জানেন যে এই নাচা গানা করে আমরা হয়তো মানুষের সামনে একটা কিছু দেখাতে পারবো, মানুষ হয়তো এইটা মনে রাখবে। আর তাছাড়া যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন, যে সমস্ত ফিল্ম স্টাররা রয়েছেন আর কি, তারা ভাবছেন যে ওই যেহেতু আমাদেরকে ফিল্মে দেখা যায়, আমরা যেহেতু একটা ওই দূরের জগতের লোক, আমরা মানুষের কাছে এসেছি, সুতরাং আমরা খুব অনায়াসেই ভোট পেয়ে যাব। এবার আমরা যদি আমাদের অঙ্গভঙ্গি দেখাতে পারি, আমরা যদি আমাদের একটুখানি অ্যাক্টিভিটিস দেখাতে পারি, হয়তো সেটা দিয়ে আমরা আরো ভোট বেশি টানতে পারবো। এইসব করে কোনো লাভ হবে বলে আমার অন্তত মনে হয় না। দেখুন, মানুষের বোধোদয় যদি হয় তাহলে ভোট কিন্তু সঠিক জায়গায় পড়বে, তৃণমূলের বিপক্ষে পড়বে, আমি আপনাকে এটা বলে দিচ্ছি। কিন্তু এত কিছুর পর, এত দুর্নীতির পর, এত চিটিংবাজির পরও যদি মানুষের বোধোদয় না হয়, তাহলে আর কিছু বলার নেই। তাহলে এই দুর্নীতিবাজ দলটাই দেখবেন 30টা সিট নিয়ে জিতে চলে গেছে। যতই আমরা ক্যালকুলেশন করি, যতই আমরা বলি যে বিরোধী দল 25টা সিট পাবে, এই পাবে সেই পাবে, দেখা যাবে যে এই শাসক দলই
মেজরিটি সিট নিয়ে বেরিয়ে গেছে, কারণ তারা জানে যে এই রাজ্যের মানুষের কোথায় কোন দুর্বলতা রয়েছে, এই রাজ্যের মানুষকে কোন এন্টারটেনমেন্টটা দিলে ভোটটা ক্যাচিং করা যাবে, এই রাজ্যের মানুষকে কি দিলে ভোটটা পাওয়া যাবে। দেখুন আপনাকে একটা কথা বলি, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দেওয়া হলো কেন? এটাও তো ভোট প্রচারের একটা কৌশল। আবার আরেকজন বিরোধী দলনেতা তিনি বলছেন যে আমরা যদি জিতে আসি 3000 টাকা করে দেবো। তাহলে টাকা দিয়ে ভোট পাওয়ার যে প্রবণতা সব দলের মধ্যেই রয়েছে, তাহলে মানুষ তো ডিসিশন নিতেই পারছে না কাকে ভোট দেবে। সেক্ষেত্রে আমার এরকমও মনে হচ্ছে, এখনকার এই সময় এসে এরকমও মনে হচ্ছে মানুষ এটা ভাবতে পারে তাহলে বাবা যারা আছে তারাই থাক, কে আসবে সে এসে যদি আবার 3000 না দিয়ে 500 টাকা করে দেয় তাহলে কি দরকার কষ্ট বাড়ানোর, তাহলে যে আছে সেই থাক, এই মানসিকতাও অনেক জায়গায় চলে এসেছে। সুতরাং তৃণমূল যদি ভালো ফল করে, আমি ভেবেছিলাম যে হয়তো করতে পারবে না, কিন্তু এখন যা ট্রেন্ড দেখছি, আমি তো বিরোধীর কোনো সময় প্রচারই দেখছি না। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোথায় প্রচার? আমার কেন্দ্রে, যাদবপুর কেন্দ্রে আমি বিজেপির কোনো প্রচারই সেভাবে দেখছি না, সিপিএম এরও সেভাবে কোনো প্রচার নেই। যে প্রচার টিএমসি করছে, কিছু কিছু কেন্দ্রে বিজেপি প্রচার ভালো করছে, কিন্তু অন্যান্য কেন্দ্রে সিপিএম এর প্রচারের লোকই নেই। মানুষ কি তাদের সাথে রয়েছে, কি তারা তো অন্তর্দ্বন্দ্ব, কোন্দল, কংগ্রেসের সাথে কোথায় থাকবে কোথায় থাকবে না, কোথায় আইএসএফ এর সঙ্গে থাকবে, এইসব নিয়েই তাদের চলছে। সুতরাং মানুষের কাছে অপশন টিএমসি বিজেপি, এবং টিএমসি বিজেপির মধ্যেও যেহেতু বিজেপির প্রচার সেই লেভেলে যেতে পারছে না, আমার তো টিএমসিরই পাল্লা ভারী মনে হচ্ছে। মানে এখন আমার মনে হচ্ছে যে টিএমসিরই পাল্লা ভারী। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির বয়স হয়েছে, কিন্তু তারপরেও ব্যক্তিগত আক্রমণ করছে সৌমিত্রখাকে। আপনি জানেন সৌমিত্রখা ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করেছে এবং তাকে নিয়ে প্রচারে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিন্তু তীব্র আক্রমণ করছে যে সমস্ত ছবি ফাঁস করে দেবো। দেখুন উনি এটা আজকের বিষয় নয়, ঠিক আছে? ব্যক্তিগত আক্রমণ, আমাদের যিনি মুখ্যমন্ত্রী তাকে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, সৌমিত্রখা অনেক বাচ্চা ছিল। দেশের প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন, এর আগের ভোটে আপনার মনে থাকার কথা, আপনি তারও অনেকদিন আগের থেকে সাংবাদিকতা করেন, কোমরে দড়ি দিয়ে ঘোরানো উচিত। তাহলে ব্যক্তিগত কুৎসা আক্রমণ এই দলের একটা স্ট্র্যাটেজি, এবং সেইটা নেত্রী যেহেতু করেন অন্যান্যরাও সেইটা দেখেই শেখে। সুতরাং ব্যক্তিগত আক্রমণ যেটা করছেন, আপনি যেটা বলছেন যে ব্যক্তিগত আক্রমণ করছেন, আমি মনে করি যে ওই সৌমিত্রখা সে ব্যক্তিগতভাবে কি করলো না করলো সেটা নিয়ে তার এত মাথা ব্যথা কেন? তার ওয়াইফ, তার যে প্রাক্তন ওয়াইফ, সে তো অনেক কিছু করে বেড়াচ্ছে, কই তাকে সে যেহেতু তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে তাকে নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলছেন না, অথচ যেহেতু তার হাজবেন্ড সে বিজেপির সঙ্গে রয়েছে তাকে নিয়ে তিনি অনেক কিছু বলছেন। এই ব্যক্তিগত আক্রমণ এটা তার একটা রোগ, এবং আমি মনে করি যে তার বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত আক্রমণ সিপিএম কে আমি কখনো করতে দেখিনি। ব্যক্তিগত আক্রমণ মমতা ব্যানার্জি, সিপিএম হেরে গেছে, কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ আমি আজ পর্যন্ত করতে দেখিনি আমার জ্ঞান হওয়া থেকে। বিজেপির কোনো ক্যান্ডিডেটকেও আমি দেখছি না ব্যক্তিগত কোনো আক্রমণ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করছে। কিন্তু আপনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, এই কালচার তার আগেও ছিল, এখনো রয়েছে। এই ধরনের একজন কালচারের মানুষ, এবং যিনি রেপের মতো ঘটনাকে বলেন ছোট ঘটনা, যিনি শাহজাহানকে বলেন সাজানো ঘটনা, যিনি মাটি মানুষের সরকার, মায়ের কোল থেকে বাচ্চাকে ফেলে মেরে ফেলা হয় তখন তিনি বলেন সাজানো ঘটনা, ছোট ঘটনা, বিধানসভায় বসে তিনি উল্টোপাল্টা মন্তব্য করেন, এবং তারপরে এসে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরানো উচিত, দেশের প্রধানমন্ত্রী জেলে ভরা উচিত, ইত্যাদি ইত্যাদি, এবং গণতন্ত্রকে হত্যা করছে। এছাড়াও বিভিন্ন ক্যান্ডিডেটদের নিয়ে ব্যক্তিগত আক্রমণ। এই ধরনের মুখ্যমন্ত্রীকে মানুষ যদি ভবিষ্যতে দেখতে না চায়, তারা যদি বিব্রত হয়, তাহলে ভোটের মাধ্যমেই সরাতে হবে, ভোটের মাধ্যমেই সরাতে হবে। আপনি সমালোচনা করলে তার ব্যক্তিগত আক্রমণটা বন্ধ হয়ে যাবে না, কিন্তু মানুষের মেজরিটি ভোট তার বিরুদ্ধে চলে গেলে তার ব্যক্তিগত আক্রমণ কেন, সমস্ত আক্রমণই তার বন্ধ হয়ে যাবে। কারণ সেদিন আর মুখের ভাষা বলার মতন ভাষা তার থাকবে না, এবং তার যে ভাইপো তাদের স্থান হবে ওই জেলে। এইটুকু আপনাকে আমি বলতে পারি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের দর্শকদেরকে একটাই জিনিস বলবো যে আজকে শ্রমিকরা যেভাবে ব্যাখ্যা করলেন, এই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আপনাদের সামনে পুরোটাই আনকাট
পুরোটাই আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।